সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসের পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে থাকবো আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিবিএ অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশ ইকোনমি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগের যারা অনার্স চতুর্থ বর্ষে অর্থাৎ ফাইনাল ইয়ারে আসো, ফোর্থ ইয়ার, তাদের বাংলাদেশ ইকোনমি নামে একটি বই আছে, তোমরা জানো, বিষয় আছে। সেখানে আমরা তোমাদের সাথে আজকে বাংলাদেশ ইকোনমির ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। যে টপিক্সের উপরে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ব্যবস্থাপনা বিভাগের যেসব শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা অবশ্যই জানো যে তোমাদের চতুর্থ বর্ষে বাংলাদেশ ইকোনমি একটি বিষয় আছে। সেই বিষয়ের আজকে ক্লাস ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের উপরে, এবং যে টপিক্সটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা প্রথমেই বলা হয়েছে যে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, এই টপিক্সের যে পাস্ট এবং প্রেজেন্ট যে অবস্থাটি আছে সেই বিষয়টি তোমাদের সামনে আজকে আলোচনা করব। যে আমরা এই আলোচনার শুরুতেই প্রথমেই বলে নিই যে এই আলোচনাটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে ব্রিটিশ এবং ব্রিটিশ পূর্ব বাংলাদেশ শোষণ ও শাসন পদ্ধতি, তার পরবর্তীতে বলা হয়েছে ব্রিটিশ শাসনামল এবং তার প্রভাব। এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বলা হয়েছে যে ব্রিটিশ পূর্ব এই বাংলাদেশের যে শোষণ এবং শাসন পদ্ধতিটি ছিল সেটা আমরা দেখব। যে সুপ্রাচীন কাল থেকে এদেশের জনগণের প্রধান যে উপজীবিকা সেটি ছিল কৃষি। আজকাল যে ধরনের হাল বা লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয় তখনও সেরকমই ছিল। সমাজ ব্যবস্থা ছিল মূলত কৃষি নির্ভর। সমাজ গঠনের একক ছিল গ্রাম, এবং শুধু বর্তমান বাংলাদেশের নয়, যতদূর জানা যায় যে সমস্ত উপমহাদেশে এই সাবকন্টিনেন্ট অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে যে সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ আমরা বলি, সেই উপমহাদেশেই গ্রামকেই একক ধরে স্বয়ংসম্পূর্ণ গ্রাম ভিত্তিক যে সমাজ সংগঠন সেটি গড়ে উঠেছিল, এবং এই গ্রাম্য জীবনের যে সামান্য চাহিদা তা গ্রামেই মেটাবার ব্যবস্থা ছিল। এই ব্যবস্থা বলবৎ থাকে বংশ পরম্পরা ক্রমে। মৌর্য যুগ থেকে শুরু করে গুপ্ত যুগ এবং পাল যুগ, সেন যুগ বিভিন্ন সময় অতিক্রম হওয়ার পরেও এদেশের ভূমি ও চাষাবাদের যে মৌলিক কোনো পরিবর্তন ঘটেনি বা পরিবর্তন হয়নি। তখনকার সময়ে কি হতো, যে ভূমির মালিক ছিল যারা, সেই ভূমির মালিক ছিল রাজা মহারাজারা, এবং জমি চাষ করানোর জন্য কর দিতে হতো কৃষককে। পরবর্তীতে ব্রিটিশ শাসন এবং
পাকিস্তানি শাসন ব্যবস্থা বলবৎ হলেও যা উন্নয়ন হয়েছে তা তাদের নিজেদের চলার এবং শোষণের পাথেও, অর্থাৎ শোষণের স্বার্থেই তারা যতটুকু উন্নয়ন দরকার সেটুকুই তারা করেছে। এদেশ কৃষি নির্ভর হলেও গুপ্ত যুগে এদেশের কুটির শিল্প, বিশেষ করে কার্পাস নির্ভর যে বস্ত্র ছিল সেই বস্ত্র শিল্পে সমৃদ্ধ ছিল এবং এই সমৃদ্ধ কুটির শিল্প ও সুদক্ষ কারুশিল্প ছিল বাংলাদেশের অন্যতম একটি বৈশিষ্ট্য। মসলিন এদেশের একটি প্রাচীন শিল্প এবং বলা হয়ে থাকে যে তার যে খ্যাতি ছিল সেই খ্যাতিটি হলো দুনিয়া জোড়া। বস্ত্র ছাড়াও এদেশ থেকে মুক্তা, তেজপাতা, কিছু কিছু কৃষি পণ্য বিদেশে রপ্তানি হতো। প্রিয় শিক্ষার্থী, বলা হয় যে তখনকার সময়ে দেশ বিদেশের সাথে যে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য সম্পর্ক ছিল বলেই বিদেশ থেকে এই বিভিন্ন প্রকার মুদ্রা আমদানি হতো। তারপরে বলা হয় যে বখতিয়ার খলজি যখন বাংলা বিজয় শুরু করে বা বাংলা বিজয় থেকে শুরু করে ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠা পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির মৌলিক কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ বখতিয়ার খলজি থেকে শুরু করে ইংরেজ শাসন প্রতিষ্ঠা পর্যন্ত বাংলার অর্থনৈতিক কোনো মৌলিক পরিবর্তন হয়নি। মধ্যযুগে শেরশাহের আমলে সমগ্র রাজত্বকে কতগুলো সরকার ও পরগনায় বিভক্ত করা হয়। জমির উৎপাদিত ফসলের 1/4 কি করা হতো? রাজস্ব হিসেবে কৃষকরা কর দিত। এবং বাদশাহ আকবরের আমলে কি হতো? 1582 খ্রিস্টাব্দে রাজা টোডরমল সমগ্র বাংলার রাজস্ব বন্দোবস্তের তালিকা প্রস্তুত করে এবং খাস জমির যে রাজস্ব সেটি 36,44,260 টাকায় ও জায়গির ভূমির রাজস্ব 43,48,892 টাকা নির্ধারিত হয়। পরবর্তীকালে এই রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে ক্লাস বোরিং লাগতে পারে, কিন্তু এই বিষয়গুলো তোমাদের জানতে হবে যে বাংলার অর্থনৈতিক অবস্থার যে অতীত দিকগুলো, সে বিষয়গুলো না জানলে পরে তোমরা সামনের দিকে যে বিষয়গুলো সেগুলো সহজে তোমাদের বুঝে আসবে না। মুঘল বাদশার আমলে যে জায়গিরদার আছে, সেই জায়গিরদাররা ছিলেন প্রকৃতপক্ষে যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইজারাদার এবং পূর্ব বাংলার নদীমাতৃক ছিল বলে এখানে দীর্ঘকাল কোনো নির্দিষ্ট দাবি বহাল রাখা যেত না। সেজন্য কি হতো যে সামান্য ইজারাদারি যে প্রথা, সেই প্রথা কোনো কোনো ক্ষেত্রে প্রচলিত ছিল। দিল্লির বাদশাহী যখন ক্রমে দুর্বল হয়ে পড়ল, তখন উপমহাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় বাংলাদেশেও রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইজারা প্রথা ব্যাপকভাবে চালু হতে থাকলো এবং রাজা জমিদার ছাড়াও প্রভাবশালী সরকারি যে কর্মকর্তা রাজস্ব আদায়কারীরও জমিদার হিসেবে নিজেদের ঘোষণা করতে থাকে এবং রাজা জমিদাররা রাষ্ট্রকে বাৎসরিক নির্দিষ্ট সালামি দিত আর অন্যান্য নামে মাত্র জমিদাররা শতকরা 10 ভাগ রাষ্ট্রকে দিত। এই ইজারা চলতে থাকে বংশানুক্রমে। সে সময়কার সমাজ ব্যবস্থার উপর দৃঢ়ভাবে চেপেছিল নানা স্তরের বিন্যস্ত সামন্ত প্রভুর দল। প্রিয় শিক্ষার্থী, মুঘল আমলের কিছু আগ থেকেই ব্যবসা বাণিজ্যের উপলক্ষে বাংলার মাটিতে বিদেশি বণিকদের আসা যাওয়া শুরু হয় বা আনাগোনা শুরু হয় এবং ওলন্দাজ, ইংরেজ, ফরাসি বণিকরা এদেশের ব্যবসার ক্ষেত্রে সূত্রপাত ঘটায়। বৈদেশিক বাণিজ্য থেকে প্রচুর পরিমাণে সোনা রূপা আমদানি হওয়ার ফলে বাংলার নবাব দিল্লির বাদশাকে নগদ অর্থে সেলামি দিত এবং সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পূর্বে নির্দেশ দেয় যে সুবেদ বাংলায় প্রত্যেক
যে নতুন সুবেদার নিয়োগের সময় সম্রাটকে 10 লক্ষ টাকা সালামি দিতে হবে। এবং আওরঙ্গজেব ছিল, যে সেই আওরঙ্গজেবের আমলে সমস্ত উদ্বৃত্ত রাজস্ব কেন্দ্রীয় রাজকোষে জমা হতো। এছাড়াও বিভিন্ন সময়ে সম্রাট সুবেদারের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করতেন। প্রিয় শিক্ষার্থী, এই অর্থ ব্যবস্থা একসময় অর্থাৎ 1678 খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খান যখন সম্রাটকে 3 লক্ষ টাকার উপর উপহার ও 4 লক্ষ টাকার মণিমাণিক্য দিয়েছিলেন, এবং 1680 খ্রিস্টাব্দে সম্রাট শায়েস্তা খান কাছ থেকে 3 লক্ষ টাকা ঋণ নেয়। সম্রাট কি করে? শায়েস্তা খাঁর কাছ থেকে 3 লক্ষ টাকা ঋণ নেয়। কত সালে? 1680 সালে। এবং সেই সুবেদার যে টাকা আর কোনোদিন ফেরত দেননি। অবশ্য এসবই ছিল নির্ধারিত দেয় রাজস্বের উপরই। এছাড়াও সুবেদার ব্যক্তিগতভাবেও বিপুল পরিমাণ অর্থ সঞ্চয় করতেন, এবং শায়েস্তা খাঁ 18 বছর সুবেদারি করে 9 কোটি টাকা সঞ্চয় করেছিলেন। খান জাহান করেছিলেন 1 বছরে 2 কোটি, আজিম 9 বছরে করেছিলেন 8 কোটি। বিদেশি বণিকরা যে পরিমাণ মুনাফা করত তা বাংলার বাহিরে পাঠিয়ে দিত। অর্থাৎ বাংলার মেহনতি জনতা, কারিগর, কুটির শিল্পীদের রক্ত পানি করে এই পরিশ্রমের বিনিময়ে যে বিপুল পরিমাণ অর্থ সঞ্চিত হতো এবং বাংলার বাইরে চালান হয়ে যেত সমাজের অধিষ্ঠিত মুষ্টিমেয় সামন্ত প্রভু, সুবেদার ও তাদের আমর্ত্যবর্গ জায়গিরদের মালিক, রাজা, জমিদার ও ভূস্বামী এবং দেশি বিদেশি বণিকরা এই দেশের শ্রমজীবী জনতার যে পরিশ্রমলব্ধ সম্পদটুকু আত্মসাৎ করে নিত। তখনকার সময়ে 2 টাকায় 1 মণ সরিষার তেল, 2 টাকা 75 পয়সায় 1 মণ ঘি, 1 টাকা 50 পয়সায় 1 মণ মেষের গোস্ত, এবং 25 পয়সায় 1 সের জাফরান ও 50 পয়সায় 1 মণ ভালো চাল পাওয়া যেত। এই চিত্র থেকে বোঝা যেত যে কত অর্থ তারা এই দেশ থেকে নিয়ে যেত। এই শাসন এবং শোষণের ইতিহাস হয়ে থাকলো। এবং পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলার বিদেশি বণিকদের আগমন। প্রিয় শিক্ষার্থী, আলোচনার এই পর্যায়ে আমরা বাংলাদেশে বিদেশি বণিকদের যে আগমন সেই বিষয়গুলি আলোচনা করব। অর্থাৎ বিদেশি বণিকদের মধ্যে সর্বপ্রথম এদেশে আসেন পর্তুগিজরা। ব্যবসা বাণিজ্যের সাথে নানা কারণে তাদের জলদস্যুতার কাহিনী আজও বাংলার ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছে। পর্তুগিজদের পর আসে ওলন্দাজরা। 1615 খ্রিস্টাব্দে প্রথম ওলন্দাজ জাহাজ বাংলায় নোঙর করে, এবং 1632 খ্রিস্টাব্দে পর্তুগিজ অধিকৃত হুগলির পতন হয়। ওলন্দাজদের প্রসার ঘটতে থাকে। 1638 খ্রিস্টাব্দে ইংরেজরা স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ পান, এবং 1651 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম কারখানা স্থাপন করে। তবে সে সময় ওলন্দাজরা বাংলায় বেশি শক্তিশালী ছিল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ব্রিটিশ শাসনামল এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব। যে ইংরেজ শাসনামলের শুরু থেকেই বাংলার কৃষকদের সংগ্রাম এবং নানা জায়গায় বিচ্ছিন্নভাবে কৃষক অভ্যুত্থান হয়েছে। 1757 সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর সুবে বাংলার দেওয়ানি লাভ করে ইংরেজ কোম্পানি। এই কোম্পানি গোড়া থেকেই উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন করা, এবং দেওয়ানি পাওয়ার আগে তারা ব্যবসা করে যে লাভ করত তা ইংল্যান্ডে পাঠিয়ে দিত। দেওয়ানি এবং রাজনৈতিক ক্ষমতা লাভের পর তাদের মুনাফার সুযোগ আরও বাড়ল। সে সময়কার বাংলার রাজস্বের কথা যদি চিন্তা করা হয়
তাহলে দেখা যায় 1582 সালে টোডরমল 106 লক্ষ টাকার রাজস্ব ছিল তখন, এবং 1728 সালে সুজা খাঁর ছিল 142 লক্ষ টাকা, এবং 1790 সালে কোম্পানির ছিল 220 লক্ষ টাকা। এই চিত্র দেখে আমরা বুঝতে পারি যে তখনকার রাজস্বের অবস্থা কি অবস্থা ছিল, মানে কোন পর্যায়ে ছিল অনুমান করা যায়। এবং দেওয়ানি পাওয়ার পর প্রথম 6 বছরে অর্থাৎ 1765 থেকে 71 সাল পর্যন্ত কোম্পানির মোট আদায়কৃত রাজস্বের পরিমাণ ছিল প্রায় 20 কোটি টাকা। তা থেকে সমস্ত খরচ মিটিয়ে উদ্বৃত্ত দাঁড়ায় প্রায় 4 কোটি টাকা। আর এ সমস্ত অর্থ রপ্তানি হয়েছিল ইংল্যান্ডে। 1765 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে অবস্থিত কোম্পানির পরিচালক মণ্ডলীকে লর্ড ক্লাইভ বলেছিলেন, এদেশের দেওয়ানি পেয়ে আমি খুব খুশি। দেওয়ানি মানে বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত রাজস্ব আদায় ও সমস্ত জমি তত্ত্বাবধানের ক্ষমতা। দিল্লির সম্রাট আমাদের কাছ থেকে যে সামরিক ও আর্থিক সাহায্য পেয়েছে তারই কৃতজ্ঞতা স্বরূপ দেওয়ানি আমরা পেয়েছি। আয় থেকে নবাবের বার্ষিক ভাতা ও দিল্লির সম্রাটকে দিয়ে থুয়ে যা বাকি থাকবে সবই কোম্পানির। এই দেওয়ানি আগামী বছরে 250 লক্ষ টাকা কম হবে না। কোম্পানি রাজস্ব আয় আদায় করত কিছু ঠিকাদারের মাধ্যমে। এই ঠিকাদাররা এদেশের চাষিদের কাছ থেকে যথাসাধ্য চেষ্টা করে রাজস্ব আদায় করত এবং অর্থ অঙ্কে স্ফীত হতো। ইংরেজদের রাজস্ব আদায়ের জুলুম ও অত্যাচার বাংলার অনেক কৃষক ভিটেমাটি ছাড়া হলো, অনেকে বনে জঙ্গলে আশ্রয় নিল, এবং ইংরেজ শাসনের গোড়ার দিকে যে ফকিরি ও সন্ন্যাসী বিদ্রোহ বাংলার উত্তরাঞ্চল ও ময়মনসিংহ জেলায় ছড়িয়ে পড়েছিল, সেই বিদ্রোহের ফকির এবং সন্ন্যাসীরা ছিল মূলত ভিটেমাটি থেকে উচ্ছেদকৃত কৃষকরা। ইংরেজরা বাংলার দেওয়ানি গ্রহণের পর 1769 থেকে 70 সালে সমগ্র বাংলায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষে 76-এর মরন্তর নামে পরিচিত। এই দুর্ভিক্ষকে বাংলার 1/3 লোক প্রাণ হারায়। প্রিয় শিক্ষার্থী, ইংরেজরা যখন এদেশে আসে তখন অর্থনীতিতে কুটির শিল্প গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। প্রথম দিকে ইংরেজরা সস্তায় কুটির শিল্পজাত পণ্য কিনে ইংল্যান্ডে রপ্তানি করত। জোর করে সস্তা শিল্পজাত পণ্য ক্রয় করার ফলে কুটির শিল্পীরা ক্ষতিগ্রস্ত হতো ঠিকই, কিন্তু তখনও পর্যন্ত কোনো রকম এদেশে কুটির শিল্প টিকে ছিল। এদেশের কুটির শিল্পের উপর চূড়ান্ত আঘাত এলো যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো। তার পরবর্তী সময় অর্থাৎ শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে ইংল্যান্ডের বয়ন শিল্প ও বস্ত্র শিল্পের উন্নতি হয়, এবং এজন্য তারা এই দেশ থেকে আমদানিকৃত কাপড়ের উপর চড়া শুল্ক ধার্য করে। তাতেও যখন কাজ হলো না তখন এদেশের তাঁত শিল্প সহ অন্যান্য কুটির শিল্প জোর করে ধ্বংস করা হয়। তাঁতিদের যে বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলকেও কেটে দেওয়ার ইতিহাস সুবিদিত ধারণা, যে তাঁতিরা বংশানুক্রমিকভাবে তাঁত বুনে এসেছে, মসলিনের সে বিখ্যাত সূক্ষ্ম বস্ত্র বয়ন করছে, তাদের সামনে কৃষিকাজ ছাড়া জীবিকার অন্য কোনো পথ খোলা রইল না, এবং এই কুটির শিল্পীর কুশলী হাত বাধ্য হলো কৃষকের হাতে পরিণত হতে। সামগ্রিকভাবে এদেশের জনগণের কৃষি নির্ভরতা বৃদ্ধি পেল। এসব অত্যাচারের যে মূল উদ্দেশ্য ছিল বাংলার শিল্পের যে উৎপাদিত দ্রব্যের উপাদান তথা কাঁচামালের মাঠ তৈরি করা, এবং এদেশ থেকে সস্তায় কাঁচামাল নিয়ে ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য উৎপাদন করে এবং বেশি মূল্যে আবার এদেশের জনগণের কাছে সেগুলো বিক্রি করবে। ইংরেজ শাসনামলে বাংলার মানুষের মধ্যে শিক্ষার প্রসার লাভ করুক এটা তারা কোনোদিনই চায়নি। তবুও তাদের সান্নিধ্য থেকে কিছু কিছু চামচা বাহিনীদের মাঝে শিক্ষার প্রসার ঘটতে থাকে। সেই শিক্ষা ইংরেজদের মতোই শোষণ এবং নেতৃত্বের। পরবর্তী সময়ে
পাকিস্তানি শাসন আমলেও এই আরদালীয়রাই এই দেশকে শোষণের কায়দা কানুন হিসেবে গড়ে নেয়। তাদের আধিপত্যের বিস্তার দেশে বিদেশে ঘটেছিল। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট, পরিবহন তথা রেল, বিমান পথ, জলপথ, সড়কপথ ইত্যাদি ব্যবস্থার উন্নয়ন ব্রিটিশ শাসনামলে এদেশে হয় নাই। যা কিছু হয়েছিল তা মূলত তাদের নিজেদের কলোনি হিসেবে বসবাস করার সুবিধার জন্য, এবং অভ্যন্তরীণভাবে তারা চলাচলের জন্য কিছু রেলপথ ও সড়ক পথের উন্নয়ন করেছিল। তা অবশ্যই ছিল তাদের কলোনি বিস্তার লাভ ও তা চলার স্বার্থে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই উপরিত শাসন এবং শোষণের যে চিত্রগুলো দেখলাম এবং যে কায়দা কানুন এদেশের কিছু কিছু লোকের মাঝে প্রভাবিত হয়েছিল, যা ইংরেজ শাসন আমলে শোষণের হাতিয়ার যা বা প্রযুক্তি হিসেবে পাকিস্তানি শাসন আমলেও বাংলার মানুষের উপরে ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা এখন দেখব যে পাকিস্তানি শাসন আমলের যে ধনতান্ত্রিক প্রযুক্তির প্রভাব, সেটি এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে পাকিস্তানি শাসন আমলের যে ধনতান্ত্রিক প্রযুক্তির প্রভাব সে বিষয়টি নিয়ে আলোচনা করব। 14 আগস্ট 1947 সালে যখন 14 আগস্ট 1947 সালে নতুন আশা ও উদ্দীপনা নিয়ে ইংরেজ আধিপত্য থেকে মুক্ত হলো পাকিস্তান, প্রায় 200 বছরের যে গ্লানি ও ভয়াবহতা ভুলে গিয়ে এই দেশ প্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, মানুষ সুখের মুখ দেখবে, এই ছিল আশা। কিন্তু 1970 সাল পর্যন্ত পাকিস্তানি শাসনামলে বাংলাকে শোষণ করার যন্ত্রে বা প্রযুক্তিতে পরিণত করেছিল। সাতচল্লিশ থেকে 70 পর্যন্ত এই 23 বছরের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প ইত্যাদি সব ক্ষেত্রে সরকারি নীতি ছিল পশ্চিম পাকিস্তানের অনুকূলে। রাষ্ট্রের যে পূর্বাংশ তথা পূর্ব বাংলার পাট, তুলা ও অন্যান্য যে কৃষি পণ্য উৎপাদিত হতো, কিন্তু শিল্পের উন্নয়ন ও উৎপাদন সবই ছিল পশ্চিম পাকিস্তানে। সেই ব্রিটিশ কায়দায় তারা শোষণ করতে থাকে। অর্থাৎ ব্রিটিশ শাসনামলের মতো পাকিস্তানিরাও এদেশের থেকে শিল্পের উপাদান অর্থাৎ কাঁচামাল সস্তায় কিনে নিয়ে গিয়ে তারা পশ্চিম পাকিস্তানে শিল্প উৎপাদিত করত এবং সেই উৎপাদিত শিল্প দ্রব্য এদেশে তারা চড়া দামে বিক্রি করত। ফলে এই 23 বৎসরের এদেশের মানুষ শোষণের হাত থেকে রক্ষা পায়নি এবং পাকিস্তানি শাসন আমলের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে হাতে গোনা কয়েকজন লোক বাংলাকে মুক্ত করার লক্ষ্যে জোর আন্দোলন শুরু করে। এর মধ্যে আবার কিছু পাকিস্তানিদের পদতলে থেকে নিজেদের আধিপত্য বিস্তারের আশায় পাকিস্তানিদের বিশ্বস্ত গোলাম বা দালাল হয়ে এই আধুনিক গণতান্ত্রিক কায়দায় পুনঃ যে শোষণ, সেই শোষণের চেষ্টা চালিয়েছিল, কিন্তু এতেও তারা দানা বেঁধে উঠতে পারে নাই। ফলস্বরূপ বাংলার মানুষ পাকিস্তানি বিরোধী নেতৃত্বের সাথে একাত্মতা ঘোষণা করে এবং 25শে মার্চ 1971 সালে স্বাধীনতার আন্দোলন শুরু হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর পাকিস্তানি শোষকদের হাত দুর্বল হয়ে যায়। ফলশ্রুতিতে পাকিস্তানি শোষণ ও শাসন থেকে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব যে বাংলাদেশে ব্রিটিশ শাসন আমলের গণতান্ত্রিক যে প্রযুক্তিগত উদ্যোক্তার প্রভাব, সেই বিষয়টি এখন আলোচনা করব। প্রায় 200 বৎসরের ব্রিটিশ শাসন ও শোষণের কায়দায় পাকিস্তানের
কিছু কিছু লোক শিক্ষা গ্রহণ করেছিল। ব্রিটিশদের শাসন ও শোষণ এমন এক ধরনের গণতান্ত্রিক প্রযুক্তি ছিল যে বাংলার অশিক্ষিত মেহনতি জনতা সেই অবস্থার ফলাফল কি রকম তা আঁচ করতে পারত না। শুধু তারা বুঝতো যে তাদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে না। ব্রিটিশদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা হাতে গোনা কয়েকজন পাকিস্তানি, সেটা পূর্ব বাংলা সহ, যার মধ্যে বেশিরভাগই ছিল পশ্চিম পাকিস্তানি, তারাও পূর্ব বাংলার শাসন ও শোষণের ক্ষেত্রে যে অমানবিক অবিচার করেছে বাংলার ইতিহাসে তা স্মরণীয়। এবং বাংলার কিছু পাকিস্তানি দালাল নিজেদের আধিপত্য বিস্তারের আশায় পশ্চিম পাকিস্তানিদের সাথে তাল মিলিয়ে বাংলা শোষণের নতুন কায়দা করে নেয়। প্রিয় শিক্ষার্থী, ব্রিটিশ শাসনামল ও পাকিস্তানি শাসনামলের শোষণ ও নির্যাতনের অভিজ্ঞতা দ্বারা বাংলার মেহনতি জনতা বুঝতে পেরেছে যে বাংলাকে দিনের পর দিন শোষণ করা হচ্ছে। এই শোষণ ছিল ধনতান্ত্রিক ও প্রযুক্তি কায়দা কানুনের ভিত্তিতে। পাকিস্তানি শাসনের বাংলার হাতে গোনা দালালরা দানা বেঁধে উঠতে পারে নাই। ফলশ্রুতিতে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর এদেশের জনতার সামনে শোষক দালালরা পর্যায়ক্রমে দেশকে পূর্ব অভিজ্ঞতার শোষণ ও শাসন করার চেষ্টা করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের সে অভিজ্ঞতা ধূলিসাৎ হয়ে যায় এবং জনগণের ভাগ্যের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে নতুন কায়দায় দেশ পরিচালিত হয়। পর্যায়ক্রমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং গণতান্ত্রিক রাজনৈতিক দ্বারায় দেশ পরিচালিত হয় এবং অব্যাহত হবে, এটাই দেশের মানুষের আশা এবং ভরসা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই বাংলাদেশ ইকোনমি চ্যাপ্টারে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করলাম সেটি হলো যে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অতীত এবং বর্তমান সময়গুলো আমরা বিশ্লেষণ করলাম। স্বাধীনতার পূর্ববর্তী অর্থাৎ ব্রিটিশ শাসনের পূর্ববর্তী অবস্থা আমরা দেখলাম, ব্রিটিশ পূর্ব বাংলাদেশ শোষণ ও শাসন পদ্ধতি দেখলাম, তারপরে দেখলাম ব্রিটিশ শাসনামল ও তার প্রভাব, পরবর্তী দেখলাম পাকিস্তানি শাসনামলের ধনতান্ত্রিক প্রযুক্তির প্রভাব, সর্বশেষ আমরা দেখলাম বাংলাদেশে ব্রিটিশ শাসনামলের ধনতান্ত্রিক প্রযুক্তিগত উদ্যোক্তার প্রভাব। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।